রামকৃষ্ণ মঠের আদি কথা। আজকের আলোচ্য বিষয় শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসব এবং মঠের নতুন জমিতে শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠা। এবং বেলুড় মঠের প্রস্তুতি পর্বে আরো দুটি ঘটনা ঘটেছিল যা রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ, ভাবৈশ্বর্যপূর্ণ এবং স্মরণযোগ্য। প্রথম এই ঘটনা ঘটেছিল রবিবার 27শে ফেব্রুয়ারি 1898। সেদিন অদূরবর্তী পূর্ণচন্দ্র দায়ের ঠাকুরবাড়ির প্রাঙ্গণে বিপুল উৎসাহে শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের সাধারণ উৎসব অনুষ্ঠিত হয়েছিল। স্বামী যোগানন্দজি ও স্বামী ত্রিগুণাতীতানন্দজির অক্লান্ত পরিশ্রমে সংগঠিত হয়েছিল এই মহোৎসব। প্রত্যক্ষদর্শী মার্গারেট এলিজাবেথ নোবেলের লেখা প্রতিবেদন ব্রহ্মবাদীন পত্রিকার 16ই মার্চ 1898 সংখ্যায় প্রকাশিত হয়। ঠাকুরবাড়ি সেদিন লোকে লোকারণ্য, মানুষের কোলাহল ও কীর্তনাদির উচ্ছ্বাসে প্রাঙ্গণ উৎসব মুখর। জাত পাত ভুলে 20,000 মানুষ প্রসাদ ধারণ করে। জনতার দাবি পূরণ করবার জন্য স্বামীজি বক্তৃতা দেওয়ার চেষ্টা করেও জনতার কোলাহলে শেষ পর্যন্ত ব্যর্থ হন। যেমন তিনি বিগত বছরে দক্ষিণেশ্বর প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উৎসবে জনতার কলরল ছাপিয়ে ভাষণ দিতে ব্যর্থ হয়েছিলেন, ঠিক সেরকম এই দিনই সকালবেলায় মঠের নতুন সংগৃহীত জমিতে স্বামীজি শ্রী শ্রী ঠাকুরকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। অসাধারণ এই ঘটনা। কয়েকটি প্রাসঙ্গিক তথ্য এই বিষয়ে সাক্ষ্য দেয়। মাদ্রাজে কর্মরত স্বামী রামকৃষ্ণানন্দজিকে স্বামীজি ও স্বামী প্রেমানন্দজির লেখা দুটো চিঠি থেকে স্বামীজি 25শে ফেব্রুয়ারি 1898 তারিখে লিখেছিলেন যে জমি কেনা হইয়াছে, আজ আমরা উহার দখল লইব, এবং যদিও এখনই ওই জমিতে মহোৎসব করা সম্ভবপর নয়, তথাপি রবিবারে 27শে ফেব্রুয়ারি উহার ওপর আমি কিছু না কিছু করাইব। অন্তত শ্রীজির ভস্মাবশেষ ওই দিনের জন্য আমাদের নিজস্ব জমিতে লইয়া গিয়া পূজা করাইতে হইবে। এখানে মর্ত স্থাপিত হইল। আমি আরো সাহায্যের জন্য বিদেশে যাইতেছি। স্বামী প্রেমানন্দজি 6ই মার্চ 1898 তারিখে তাকে লেখেন, গত রবিবার 27শে ফেব্রুয়ারি পূর্ণচন্দ্র দাঁদের বাগানে মহোৎসব অতি উত্তম রূপে সম্পন্ন হইয়া গিয়াছে, প্রায় অন্য বছরের তুল্য। ওই দিন নতুন জায়গায় নরেন্দ্র নিজে ঠাকুর লইয়া গিয়া পূজা ও হোম করিয়াছিলেন এবং পরমান্ন ভোগ হইয়াছিল। গতকাল এই জায়গাটি 39,000 টাকায় ক্রয় করা হইয়াছে। শ্বেত পাথরের মন্দির ও প্রকাণ্ড বাটি তৈয়ারের আয়োজন হইতেছে। তখন স্বামীজি ও তার গুরু ভাইদের মননে বিধৃত মঠের ভবিষ্যতের পরিকল্পনার একটা রূপরেখা আমরা দেখতে পাই। প্রমোদা দাস মিত্রকে 25শে ফেব্রুয়ারি 1898 তারিখে লেখা
স্বামী ত্রিগুণাতীতানন্দজি চিঠিতে তিনি লিখছেন যে আরো মঠের জন্য প্রায় 100 বিঘা জমি ও ওই জমির চতুষ্পার্শ্বে ক্রয় করিবার মতো আছে। জমিতেই প্রায় 2 লক্ষ টাকা পড়িয়া যাইবে। এতদ ব্যতীত মন্দিরাদি নির্মাণ করিতে প্রায় 10-12 লক্ষ টাকা পড়িবে। এই সমস্ত বৃহৎ ব্যয়ভার একমাত্র ঈশ্বর ব্যতীত আর কে লইতে সমর্থ? স্বামী অদ্ভুতানন্দজিও স্মৃতিচয়ন করে বলেছিলেন যে শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব এর দিন স্বামীজি শ্রী শ্রী ঠাকুরের পুতাস্থি কাঁধে করে নিয়ে এসে নতুন জমিতে স্থাপন করেন এবং নিজেই শ্রী শ্রী ঠাকুরের পূজা করেন। পূজা শেষ করে তিনি উপস্থিত সবাইকে বলেছিলেন, আজ থেকে এই মঠে তাকে এনে বসালাম, তিনি আমাদের চালাবেন। দেখিস ভাই, তার চালনায় তোরা সব যেন চলতে পারিস। এই ঘটনার উপস্থিত দুজন ব্যক্তি ছিলেন, একজন শরৎচন্দ্র চক্রবর্তী, অপরজন স্বামী বিরজানন্দজি, যাদের বাংলা ও ইংরেজি প্রকাশিত এই ঘটনার বিবরণের রচনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী শিষ্য সংবাদ রচনা করেন, যার পূর্বকাণ্ড 15ই মাঘ 1319 বঙ্গাব্দে প্রকাশিত হয় এবং নতুন মঠের জমিতে ঠাকুর প্রতিষ্ঠা শীর্ষক ঘটনার কাল তিনি 1898 খ্রিস্টাব্দ সেখানে উল্লেখ করেছিলেন। কোন তারিখের উল্লেখ সেখানে ছিল না, কিন্তু কালক্রমের অনুসারে সাজানো বল্লীগুলোর মধ্যে ত্রয়োদশ বল্লী বর্ণনা করেছে যে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে অনুষ্ঠিত শ্রী ঠাকুরের জন্মতিথি উৎসব এবং পরবর্তী বল্লীতেই স্থান পেয়েছে নতুন মঠের জমিতে শ্রী ঠাকুরের প্রতিষ্ঠার বর্ণনা। এবং ঘটনার আলোচনা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 22শে ফেব্রুয়ারি 1898, অথচ প্রেমানন্দজি এবং অদ্ভুতানন্দজির চিঠিতে দেখা যায় 27শে ফেব্রুয়ারি 1898। যাই হোক, 1964 খ্রিস্টাব্দে জানুয়ারিতে পুনঃসম্পাদিত স্বামী শিষ্য সংবাদ প্রকাশিত হয় এবং স্বামী বিবেকানন্দের বাণী ও রচনায় স্থান পায়। সেইখানের তারিখ অনুযায়ী 9 ডিসেম্বর 1898 জানা যায়। মূল পুস্তক স্বামী শারদানন্দজি সম্পাদিত, যিনি নিজেও পুস্তকে বর্ণিত বহু ঘটনার সাক্ষী। এই মূল পুস্তকের ভূমিকায় স্বামী শারদানন্দজি মন্তব্য করেছেন, স্বামীজির মতামত লিপিবদ্ধ করিতে অগ্রসর হইবার গুরুতর দায়িত্ব অনুভব করিয়া গ্রন্থকার পুস্তকখানির আদ্যপান্ত স্বামীজির বেলুর মঠস্থ গুরুভাতৃগণের দ্বারা সংশোধিত করিয়া লইয়াছেন। গ্রন্থ নিবদ্ধ বিষয় সকলে স্থান কালাদির নির্ণয় যথাসাধ্য বিভাগ করিয়াছেন। মায়াবতী অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত স্বামীজির ইংরেজি জীবনী দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ, এই গ্রন্থের প্রকাশক ও যুগ্ম সম্পাদক স্বামী বিরজানন্দজি ছিলেন এই আলোচ্য ঘটনাবলী প্রত্যক্ষদর্শী। 1915 খ্রিস্টাব্দে প্রকাশিত এই গ্রন্থের 3য় খণ্ডে আলোচ্য ঘটনার বর্ণনা রয়েছে। 1898 খ্রিস্টাব্দের সাধারণ উৎসবের তথা শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসবের দিন অনুষ্ঠিত ঘটনা এবং ওই বছরের 9 ডিসেম্বরের ঘটনা পার্থক্য দেখিয়ে এই গ্রন্থ মন্তব্য করেছে, Through the ceremony of the consecration of the Ramakrishna Mutt took place on December the 9th. The consecration of the newly bought mutt ground had been celebrated long ago.
In one of the early days of March 1898 AD, on this latter occasion, the Swami himself performed all the sacred rites, supported by his Guru Bhais and disciples on the new monastery ground. The proceedings throughout were most impressive and inspiring. ওই দিনটির গুরুত্ব সম্বন্ধে ইংরেজি জীবনী মন্তব্য করেছে, this particular day was a red letter day in the history of Ramakrishna Mutt and Ramakrishna Mission. The very atmosphere vibrated with spirituality. All sensed the presence of the Master himself. এখানে পদটিকা 19 অনুযায়ী স্বামী বিরজানন্দজি আলোচ্যকালে ডায়েরি রাখতেন না। অনুমান যে সে কারণে ঘটনার সঠিক তারিখ তিনি 27 ফেব্রুয়ারি পরিবর্তে one of the early days of March 1898 AD লিখে দেন। স্বামী শিষ্য সংবাদ ও উপযুক্ত এইসব ইংরেজি জীবনী 27 ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত নতুন মঠের জমিতে ঠাকুর প্রতিষ্ঠার বর্ণনা প্রায় অনুরূপ। এই অনুষ্ঠানের পূর্ব বিবরণ পূর্ব অধ্যায় অর্থাৎ রামকৃষ্ণ মঠের চতুর্থ পর্যায়ে আমরা আনুপার্বিক উল্লেখ আমরা করেছি, সুতরাং এক্ষেত্রে পুনরুক্তি নিষ্প্রয়োজন। এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ ঘটনা তার তারিখটি হচ্ছে 9 ডিসেম্বর 1898, শুক্রবার 24 অগ্রহায়ণ, বাংলা 1305 বঙ্গাব্দ। স্বামীজি আগের দিন কলকাতা থেকে মঠে এসে রাত্রিবাস করেছিলেন। ব্রহ্মচারী হরিপদ, পরবর্তীকালে যিনি স্বামী বোধানন্দজি, কলকাতায় গিয়ে ঠাকুর পূজার জন্য কিছু জিনিসপত্র কিনে আনেন। আলোচ্য দিনে সকালবেলায় কলকাতা থেকে স্বামী তুরীয়ানন্দজি, স্বামী সদানন্দজি ও স্বামী বিরজানন্দজি এসেছিলেন। সেখানকার অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন প্রিয়নাথ মুখার্জি বা মুখোপাধ্যায়, শ্রী এবং শ্রীমতী মিল, শ্রীমতী বুল এবং শ্রীমতী ম্যাকলাউড ও ভগিনী নিবেদিতা। সকালবেলা স্বামীজি ও কলকাতা থেকে আগত 3 জন সন্ন্যাসী কলকাতায় ফিরে যান। সেদিনকার অনুষ্ঠান সম্বন্ধে মঠের ডায়েরিতে শুধুমাত্র লেখা রয়েছে যে ঠাকুর was taken to the new mott and the new mott was consecrated। এইসব প্রাসঙ্গিক তথ্যাদি বিচার করে অনুমান করা যায় যে ঠাকুর ঘর, ধ্যান ঘর, রান্নাঘর ইত্যাদির জন্য যে দোতলা বাড়িটি নির্মাণ কাজ প্রায় সমাপ্ত হয়েছিল, ওই দিনেই আত্মারামের কৌটা অর্থাৎ শ্রীজি নতুন ঠাকুর বাড়িতে এনে শ্রী ঠাকুরের ষোড়শ পূজা ও হোম করা হয়েছিল এবং ওই বাড়িতেই রান্না করে শ্রী ঠাকুরকে অন্নভোগ পরমান্নাদি সহিত দেওয়া হয়েছিল। ঠাকুর বাড়িতে পূজা ও হোমের মধ্য দিয়ে নতুন মঠের প্রতিষ্ঠা কার্য সুসম্পন্ন হয়েছিল। মঠের ইতিহাসে এই দিনটি ওই জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এভাবেই এখানে গড়ে উঠেছে একটি মহা তীর্থ, এক অভিনব ধর্মক্ষেত্র। এর মাহাত্ম্যে অন্যতম সমজদার স্বামী শিবানন্দজি বলেছিলেন, এই স্থান তো বৈকুণ্ঠ, আমাদের আত্মারাম রয়েছেন, আর ঠাকুরের পার্শ্বদেরা সকলেই এই স্থানে এখনো সূক্ষ্ম দেহে রয়েছেন, তাদের দেখাও পাওয়া যায়। এই যে মহাতীর্থ, এই স্থানের প্রত্যেক ধূলিকণাও যে কত পবিত্র। ঠাকুর এবার এসেছেন জগতের সমস্ত ধর্মমতের জীবন্ত আদর্শ রূপে, তাই তার নানা মতের সাধনা এবং সব ভাবের সিদ্ধি লাভ। ঠাকুরের জীবনী প্রত্যেক ধর্ম আদর্শের মূর্ত বিগ্রহ। এখন দেখবে তার অলৌকিক জীবন হতে প্রত্যেক ধর্ম অবলম্বনী নতুন আলোক, নতুন আশা ও প্রেরণা পাবে এবং তার জীবন আদর্শে নিজেদের ধর্মজীবন গড়ে তুলবে। শুধু কি তাই, এই বেলুড় মঠই নবীন সন্ন্যাসী সঙ্গে প্রাণকেন্দ্র। এখানে স্থাপিত মঠ ও মিশনের প্রধান কার্যালয়, এখানেই অবস্থিত রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল কেন্দ্র। যদিও বর্তমানে এই নিবন্ধের শীর্ষস্থানে রামকৃষ্ণ মঠই শোভা পাচ্ছে, কারণ আলোচ্য সময়ের মধ্যে মঠের নামকরণ রামকৃষ্ণ মঠ হয়নি। মঠবাসীগণ মঠ থেকে লেখা চিঠিতে মঠের ঠিকানা লিখতেন মঠ, বেলুড় পোস্ট অফিস অথবা
তা মঠ বেলুর অথবা মঠ বেলুর। মঠ কর্তৃপক্ষের লেটার হেডও থাকতো দা মঠ বেলুর এই নামে। আমরা আগেও একবার আলোচনা করেছিলাম এ বিষয়ে যে মঠের পৌরসভা ঠিকানা ছিল 5 নম্বর কাঠগোলা লেন, পোস্ট অফিস, বেলুর। প্রথম দিকে এই জমিখণ্ড ছিল হুগলি জেলার অন্তর্ভুক্ত, পরে তা স্থানান্তরিত হয় হাওড়া জেলায়। পোস্ট অফিসের নাম ছিল বেলুর, যা দীর্ঘস্থায়ী হতে পারেনি। ওই নামে কর্ণাটকে একটি ঐতিহাসিক স্থান সুপরিচিত থাকায় এখানকার পোস্ট অফিসের নাম পরিবর্তিত হয়, নতুন নাম হয় বেলুর মঠ। গ্রামীণ পরিবেশের প্রাধান্য থাকলেও বালি একটি স্বতন্ত্র পৌরসভা স্বীকৃতি লাভ করে 1 এপ্রিল 1883 সালে। পরবর্তী জানুয়ারিতে এই পৌরসভার অঙ্গীভূত হয়েছিল বেলুর গ্রাম। বেলুর মঠ বরাবরই বালি পৌরসভার অন্তর্ভুক্ত। অনুরূপভাবে বেলুর মঠ বরাবরই বালি থানারও শাসন অধীনে। পৌরসভার অন্তর্ভুক্ত হলেও পৌরসভার সুযোগ সুবিধার সামান্যই তখন চালু হয়েছিল। খাটা পায়খানার প্রচলন ছিল দীর্ঘকাল। ঠাকুরের সাক্ষাৎ শিষ্যগণ প্রবীণ বয়সে ওই খাটা পায়খানা ব্যবহার করতেন। সাধুরা নিজেরা রোজ গঙ্গায় স্নান করতেন। নবীনেরা গঙ্গা থেকে বাঁকে করে জল এনে পায়খানার চৌবাচ্চ ভরে রেখে দিতেন। পানীয় জল ছিল একটা প্রধান সমস্যা। পূজার ভোগের রান্না, পূজার কাজকর্ম, পানীয় জল এই সবকিছুর জন্যই ব্যবহৃত হতো সেই সময়কার গঙ্গা জল। রান্নার জল মঠবাসীগণ নদী থেকে বালতি করে এনে চৌবাচ্চায় ভর্তি করতেন। পূজার ভান্ডারের জল বড় বড় মাটির জালাতে রাখা হতো। একাদশী তিথিতে গঙ্গার জল তুলনামূলকভাবে পরিষ্কার, সেই দিনই গঙ্গা জলের জ্বালা ভর্তি করা হতো। গঙ্গা তীরে বাস, নিত্য গঙ্গা স্নান, গঙ্গার জল পান ছিল মঠবাসীদের জীবনধারার একটি বৈশিষ্ট্য। কয়েক বছর পর দ্বিতীয় দশকের প্রথম দিকে শ্রীরামপুর থেকে পরিশ্রুত জলের একটি কল বসানো হয়। এপ্রিল 1962 থেকে মিউনিসিপাল জল কল থেকে জল সরবরাহ আরম্ভ হয়। শ্রীরামপুরের জল চৌবাচ্চায় ধরে রাখা হতো। এই জলই ব্যবহৃত হতো রান্না ও খাওয়ার জন্য। বালি পৌরসভা স্থাপনের সময়ও রিপোর্টে বলা হয়েছিল যে বালি সাফার স্পেশালি ফ্রম ফিভার অ্যান্ড বাউলস কমপ্লেন্টস, মর্টালিটি কন্টিনিউস টু বি হেভি। মঠে বিদ্যুৎ আসে 1927 খ্রিস্টাব্দের শেষ ভাগে। তার আগে কেরোসিন তেলের লণ্ঠনই ছিল একমাত্র ভরসা। প্রথম দিকে 8টি লণ্ঠনের ব্যবস্থা ছিল। গঙ্গার দিকে বারান্দায় একটা লণ্ঠন জ্বলত। এটা নিয়ে সাধুরা দরকার মতো এদিক ওদিক কাজে যেতেন। ঠাকুর ঘরের সামনে সিঁড়ির উপর থাকতো একটি লণ্ঠন। ঠাকুরের দুপাশে দুটো বড় মোমবাতি জ্বলত। মঠের জমির দক্ষিণ প্রান্তে ছিল মঠের প্রবেশ পথ। গেট থেকে ঠাকুর বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল একটি পায়ে হাঁটা রাস্তা। নৌকা যোগে কাঠগোলা ঘাটে পৌঁছে অথবা গ্যান্ট্যাং রোড থেকে লালাবাবু সাহেব রোড ধরে কাঠগোলা লেন দিয়ে নিচু শেখ লেন পেরিয়ে মঠে আসা যেত। মঠের প্রাচীন দক্ষিণ সীমান্তের রাস্তা। এই নিচু শেখ ছিলেন স্থানীয় জমিদারের ইমাম। এই সমস্ত ঘটনাই বালি পৌর প্রতিষ্ঠানের শতবর্ষের স্মারক গ্রন্থে উল্লেখ আছে। কলকাতা থেকে আইরিটোলা ঘাটে নৌকায় চেপে অনেকেই এপারের বাঁধা ঘাটে নামতো এবং তারপর পায়ে হেঁটে কাঠগোলা লেনে এসে পৌঁছাতেন। বিশের দশকের শেষ ভাগে গ্যান্ট্যাং রোড এ
বাস চালু হলে আরেকটি সংক্ষিপ্ত রাস্তা জনপ্রিয় হয়ে উঠেছিল, সেটি হলো 318 নম্বর গ্যান্ট্র্যাং রোড হতে হেম্পাল লেন ধরে মঠের উত্তর সীমান্ত দিয়ে মঠে প্রবেশ করা যেত। বেলুড় মঠের পশ্চিম সীমান্ত ও বেলুড় বিদ্যা মন্দিরের মধ্যবর্তী বিবেকানন্দ রোড মঠ কর্তৃপক্ষ নিজের খরচায় গড়ে তুলেছিলেন 1908 এপ্রিলের পরে। পথের দুটি আলোর একটির খরচ বহন করতে হতো মঠকে। এই হেম্পাল লেনে অপর প্রান্তেই বর্তমানে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র এবং ইটভাটা ছিল সেই সময়, যা বর্তমানে শ্রী শ্রী সারদা সদাব্রত এবং আরেকটি মঙ্কস কোয়ার্টার তৈরি আছে। এবং এখানেই বেলুড় মঠের বর্তমানে গঙ্গা থেকে পরিশোধিত জল এবং তার সংস্কার পরিশ্রুতকরণ যে বিষয়টি, সেই স্থানটি আছে। যাই হোক, এই রাস্তাটি ছিল দৈর্ঘ্যে ছোট, আর এই রাস্তা ধরে গেলে সোজা মঠ বাড়িতে পৌঁছানো যেত। এটি মূল মন্দিরের ঠিক পেছনের দিকেই রাস্তা। তোতাপুরী ভবনও ওখানে আছে, মঙ্কস কোয়ার্টার। মঠের জমির পরিমাণের তুলনায় নদীতট ছিল অনেকটা দীর্ঘ। এতে মঠ প্রাঙ্গণের শোভা বেড়েছিল, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু গঙ্গার বানের জল নিয়তই সমস্যা সৃষ্টি করত। বর্তমানে যে পাকা স্থায়ী পোস্তা দেখা যায়, এটি তৈরি হওয়ার পূর্বে এই সমস্যা নানাভাবে মঠবাসীদের প্রায় বিব্রত করে তুলত। প্রথম পোস্তা বাঁধানো হয় স্বামীজির বাড়ির পূর্ব দিকে। এখন যেখানে প্রশস্ত ঘাট, সেখানেই তৈরি করা হয়েছিল পাকা ঘাট, স্বামীজির ঘাট, ইটের খিলানের ওপর তৈরি, যা গঙ্গার ভিতরে নেমে গিয়েছিল। স্বামীজির নির্দেশে স্বামী বিজ্ঞানানন্দজি স্বয়ং নির্মাণ কার্য আরম্ভ করেছিলেন। স্বামীজির জীবিতকালে অর্থভাবে কাজ অসম্পূর্ণ থেকে যায়। পোস্তার কাজ আবার আরম্ভ হয়েছিল 29 মার্চ 1902। গিরিশবাবুর উদ্যোগে ক্লাসিক থিয়েটারে একটি বেনিফিট নাইটের আয়োজন করে 800 টাকা সংগৃহীত হয়। 1903 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মোৎসবের প্রায় খানিক পরে অসমাপ্ত পোস্তা বাঁধানোর কাজ আরম্ভ হয়। কয়েক সপ্তাহের মধ্যেই সেই কাজ সমাপ্ত হয়। মঠবাড়ি দক্ষিণ দিকে প্রায় 5-6 বিঘা জমি বেশ ফাঁকা ছিল। সেখানে মঠের 5-6টা গরু চড়ে বেড়াতো এবং এর পশ্চিম দিকে ছিল সবজি ইত্যাদির বাগান, যার জন্য স্বামী অদ্বৈতানন্দজি বুড়ো গোপালদা খুব পরিশ্রম করিতেন। সে সময়কার চাষবাসের একটা সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যায় এপ্রিলের 1900 খ্রিস্টাব্দের স্বামী রামকৃষ্ণানন্দজিকে লেখা স্বামী প্রেমানন্দজি চিঠি থেকে। তিনি লিখেছেন, মঠের একখানি নৌকা হয়েছে, খরচ মাসে 30 টাকা। বরাহনগর মঠে নিবারণ যদি এক কাঁদি কাঁচা কলা দিত, আমাদের আনন্দের সীমা থাকতো না, মনে আছে কি? আর এখন কলার ছড়াছড়ি, কাঁচকলা বর্তমান কাবুলে খুব হচ্ছে। আজকাল আলু ছাড়া তরকারি কিনতেই হয় না, বরং বিলানো চলে। বাগানে তদারক করে গোপালদা আর চাটুর্যে। যদি আলোচ্য এই প্রসঙ্গে বলতেই হয়,
স্বামী প্রেমানন্দজির অতিরিক্ত আতিথেয়তার জন্য অদ্বৈতানন্দজিকে অনেক সময়তেই অসুবিধার সম্মুখীন এবং মঠের অন্যান্য কর্তৃপক্ষদের সাথে মাঝে মাঝেই কিছু তর্কাতর্কি বচসা হতো, কারণ তিনি এতটাই উদারহস্ত ছিলেন যে স্থান কাল ভবিষ্যৎ কিছু না বিবেচনা করেই কিছু শাকসবজি অনেক সময় তুলেই পার্শ্ববর্তী প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিতেন। যাই হোক, আমরা প্রসঙ্গে আসি। মঠের জমির একাংশ তরুণ মঠবাসীদের খেলাধুলার জন্য ব্যবহৃত হতে থাকে। প্রথম চালু হয় ক্রিকেট খেলা, কিন্তু 1900 খ্রিস্টাব্দে জানুয়ারিতে মোটামুটি সমতল জমি তৈরি হলে ফুটবল খেলা চালু হয়। অল্প সময়ের মধ্যেই এই ফুটবল জনপ্রিয় হয়ে ওঠে এবং স্বামী নির্মলানন্দজির উৎসাহে স্বামীজির আম গাছের তলায় প্যারালাল বার বসানো হয়, কিন্তু এই ব্যায়াম জনপ্রিয় হতে ব্যর্থ হয়। যারা ফুটবল খেলার সুযোগ পেত না তারা ব্লাইন্ড ম্যানস বাফ, তারপরে লুকোচুরি ইত্যাদি খেলায় মেতে উঠতেন। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।